আমরা আজকের 4S কোর্সে বাংলা ভাষা এবং ব্যাকরণ নিয়ে আলোচনা করব। বাংলা ভাষা এবং ব্যাকরণের যে 15 মার্ক রয়েছে, এই 15 মার্কের জন্য কিন্তু পড়া কম না। 15 মার্কের জন্য পড়া কিন্তু অনেক। ঠিক আছে? তারপরে এই শর্ট সাজেশনের মধ্যে আমি চাইলে পড়াটা অনেক কমাই দিতে পারতাম, যতটুকু আমি স্লাইডে নিয়ে এসেছি। আসলে এখানে টপিক তো অনেক। কিছু আছে গ্রামাটিক্যাল পার্ট আছে, কিছু আছে ফিক্সড পার্ট মানে মুখস্থ ভিত্তিক পার্ট আছে। এটা আমরা জানি। কিন্তু বাংলা ব্যাকরণটা যেমন আমরা জানি অন্যান্য চাকরি পরীক্ষার জন্য যদি আমরা দেখি যে বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান এই চারটা কিন্তু ম্যান্ডেটরি বাংলা আন্তর্জাতিক বিষয় মিলাই আর কি অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রে। আর বাংলার মধ্যে কোনটা বেশি ম্যান্ডেটরি যে আপনাকে পড়তেই হবে ভালোভাবে, সেটা হচ্ছে বাংলা ভাষা বা ব্যাকরণ। কারণ আমরা জানি যে বিসিএস এর সিলেবাসে 20 মার্কের সাহিত্যের মধ্যে থেকে থাকলেও অন্যান্য চাকরি পরীক্ষায় কিন্তু সাহিত্য থেকে প্রশ্ন খুব কম আসে। 2, 3, 4টা 5টা এরকম করে কিন্তু আসে। 20টা প্রশ্ন যদি থাকে অন্যান্য চাকরি পরীক্ষা বা ব্যাংকের পরীক্ষায় যদি দেখেন যে 20টা প্রশ্ন যদি বাংলার থাকে, তার মধ্যে হয়তো বা 15টা প্রশ্নেরই ব্যাকরণ অংশ থেকে থাকে, আর 5-6টা হয়তো বা দেখা যাচ্ছে যে সাহিত্য থেকে থাকে। তো এই জন্যই কিন্তু বাংলা ভাষা এবং ব্যাকরণ যেটা আছে এটাতে আপনাকে একটু গুরুত্বটা অন্যভাবে দিতে হবে। নট অনলি বিসিএস, মানে সমস্ত চাকরি প্রক্রিয়ার জন্যই কিন্তু, মানে প্রিলির প্রস্তুতির ক্ষেত্রে অন্যান্য চাকরির ক্ষেত্রেও যদি আপনি প্রিলির প্রস্তুতি নিতে চান, আপনাকে বাংলা ব্যাকরণে ভালো করতে হবে। আর আপনি যদি ধরেন আপনি ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন, প্রিলি ভালো করছেন না বা প্রিলি উত্তীর্ণ হচ্ছেন না, তার একটা অন্যতম কারণ কিন্তু এই বাংলা ব্যাকরণে ভালো করতে না পারা। ঠিক আছে? তো আশা করি যে আজকের ক্লাসটার মাধ্যমে আপনাদের বিসিএসটা তো কাভার করবেই, সাথে অন্যান্য চাকরি পরীক্ষার যে যতটুকু প্রয়োজন বাংলা ভাষা এবং ব্যাকরণ থেকে সেটাও কাভার করবে। তো আপনি যদি এখানে ইনভেস্ট করেন, মানে আমার জাস্ট স্লাইডের উপরে যদি ইনভেস্ট করেন, ভালোভাবে পড়াশোনা যদি করেন, স্লাইড থাকবে, মানে এর সাথে সাথে কিন্তু আবার এক্সট্রা ক্লাসও মেইন। আপনারা ঠিকভাবে পড়েন, আশা করি যে আপনার বাংলাদেশের সমস্ত প্রিলি এখানে সার্ভ করবে। আর আমরা জানি যে শর্ট টাইমে বিসিএস প্রিলি প্রস্তুতির জন্য কিন্তু এটা বেস্ট একটা কোর্স। ওকে, আমরা আগেই, অনেক সময় লাগবে আজকে। দেখেন, প্রথমে ভাগ করেছি কিভাবে, বাংলা ভাষা এবং ব্যাকরণের প্রাথমিক আলোচনা দিয়ে এটা ভাগ করেছি। তো আমরা জানি যে এই ভাষা বংশ থেকে একটা প্রশ্ন হয়েছিল প্রাথমিক ধারণার ক্ষেত্রে। যদি আমরা দেখি যে মেইন কোর্সে যেভাবে আমি কোর্সটা সাজিয়েছি, ওই টপিক ধরে ধরেই মোটামুটি আপনাদের এখানে আমি সাজিয়ে দিয়েছি। তার মধ্যে এখন গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো এখানে অ্যাড করেছি। ভাষা বংশ পৃথিবীতে হয়তো বা 12-13টা ভাষা বংশ আছে। তার মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের আমরা অংশ। তার দুইটা শাখা আছে, একটা কেন্তুম আর একটা শতম। কেন্তুমের যে দুইটা শাখা আছে, এশীয় শাখা, টোটাল এখানে আবার উপশ্রেণী বলা হয় এগুলোকে। তো উপশ্রেণীর মধ্যে হিত্তিক এবং তুখরিক যে এশীয়, এটা কিন্তু বিসিএস এ আসছিল, আমরা দেখেছি। আরো 4টা আছে, এগুলো দেখবেন। শতম কি কি আছে জাস্ট একটু দেখে নেওয়ার জন্য। এর মধ্যে ইন্দো ইউরোপীয়টা, ইন্দো ইরানীয়টা আমাদের। তাহলে ভাষা বংশ ইন্দো ইউরোপীয় আর ইন্দো ইরানীয় হচ্ছে ভাষা শ্রেণী। তাহলে এখান থেকে টোটাল কোর্সটা যদি ধরি, যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, ইন্দো ইরানীয়, তারপরে শ্রেণীর মধ্যে যাচ্ছে, সেখান থেকে প্রাচীন ভারতীয় আর্য আসছে। এটার আবার দুইটা ভাগ হয়েছে, একটা প্রাকৃত আর একটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত যেটা, এটা বৈদিক ভাষা বলা হচ্ছে। প্রাকৃতকে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা গৌড়ীয় প্রাকৃত আর একটা মাগধী প্রাকৃত। এটা ভাগ দেওয়া আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি এই গৌড়ীয় প্রাকৃতের কথা বলেছে, সেটা 7ম শতকে। মাগধী প্রাকৃত সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছে, সেটা 10ম শতকের কথা বলা হয়েছে। এই প্রাকৃতকে আবার বিকৃত অপভ্রংশ থেকে আসে বঙ্গ কামরূপী। আর লাস্ট সহোদর ভাষা কোনটা, ভাষাতে সহোদর মানে একই উদর থেকে যেটা আসছে, সেটা হচ্ছে অসমি এবং উড়িয়া ভাষা। বাস এইটুকু বলা আছে, আপনারা জানেন এগুলো। এগুলো নিয়ে আসলে ধীরে ধীরে আলোচনা করার সুযোগ নেই, অনেক কিছু আছে, আপনারা পিডিএফ আছে, পিডিএফ থেকে সব পড়ে নিতে পারবেন। আর ফার্স্ট মানে কিছু কিছু ক্লাসের আবার সাপ্লিমেন্টারি ক্লাস, মানে মেইন কোর্সের ক্লাস দেওয়া আছে। মানে এই ক্লাসটা ফার্স্ট ক্লাস যেটা ছিল, এটার আবার মেইন কোর্সে ক্লাস দেওয়া আছে। আপনারা ওইটা থেকে আবার ভালোভাবে দেখতে পাবেন, সেই লিঙ্কটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। এই যে এটা মেইন কোর্সেরই অংশ। দেন আসেন ব্যাকরণ বিষয়ক গ্রন্থ। এটা কিন্তু 3 স্টার টপিক। এটা আপনাকে ভালো করে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। এখান থেকে দেখবেন ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষায় আসছে, শুধু একবার না একাধিকবার আসছে। তো এখানে যা দেখতে পাচ্ছেন পুরোটাই যদি পড়েন তাহলে বেস্ট। ঠিক আছে, পুরোটাই যদি পড়েন সেক্ষেত্রে কিন্তু এটা বেস্ট। আর তার মধ্যে দেখেন এখানে যে শুরু থেকে যা দেওয়া আছে মোটামুটি, যে পর্তুগিজ ভাষায় ভোকাবুলারি এন ইডিয়াম,
বেঙ্গল্লা পর্তুগিজ, এটা যে আসছে মনেল দাসম স্যার 1743 প্রথম ব্যাকরণ গ্রন্থ। তারপরে এই গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ইংরেজি নাথালিয়ান ব্রাসি হেলেট, এটা প্রথম ব্যাকরণ গ্রন্থ যেটা মুদ্রিত হয়েছে। আবার উইলিয়াম ক্যারির, তারপর রাজা রামমোহন রায় ফার্স্ট, রাজা রামমোহন ইংলিশে লিখেছে আবার বাংলায় লিখেছে গড়িয়া ব্যাকরণ। এরপরে এটার পরে যদি আমরা দেখি ব্যাকরণ কৌমুদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এগুলো কিন্তু আবার বাংলা লিটারেচারের ক্ষেত্রেও পড়তে হচ্ছে আমাদের। ব্যাকরণ মঞ্জুরি বা মনীষা মঞ্জুষা ডক্টর মোহাম্মদ ইনামুল হক, তারপর বাংলা ব্যাকরণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপরে সুনীল কুমার চট্টোপাধ্যায়ের দুইটা আছে, ওডিবিএল ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ আছে, আর পাণিনির অষ্টাধ্যায়ী। এখানে আসলে কোনোটাই বাদ দেওয়ার মতো না। হ্যাঁ, ইম্পর্টেন্ট বেসিস হয়তো বলতে পারেন, কিন্তু একটা প্রশ্ন কিন্তু একাধিকবার আমরা দেখেছি এসেছে। সুতরাং আমি বলবো যে এটা 3 স্টার টপিক। এখান থেকে বাংলা সাহিত্য প্রশ্ন হচ্ছে, বাংলা ব্যাকরণ অংশের মধ্যেও বিভিন্ন চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়, এটা বাদ দিয়েন না। যা আছে এখান থেকে এটা ফুল পড়বেন, তো পিডিএফ পাবেন, এটা পড়তে আপনার ইজি হবে হয়তো, বা এখানে দেখতে একটু ছোট মনে হচ্ছে, কারণ দুইটা পাশাপাশি স্লাইড এক জায়গায় আমি করেছি একটা পেজে আনার জন্য। দেন আসেন বাংলা অভিধান। বাংলা অভিধান থেকেও কিন্তু প্রশ্ন এসেছে, প্রিভিয়াসলি 3-4টা প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে দেখা গেছে, এবং নতুন প্রশ্নও কিন্তু এসেছে। তো প্রথম অভিধান যেটা লিখেছিলেন সেটা হচ্ছে ম্যানুয়েল দে অ্যাসেন্সিও লিখেছিলেন, তবে সেটা বাংলা পর্তুগিজ অভিধান ছিল। হ্যাঁ, তবে বাংলা ভাষায় যেটা প্রথম ছিল বাংলা থেকে বাংলা, সেটা হচ্ছে বঙ্গভাষা অভিধান, রামচন্দ্র বিদ্যাবাগীশ লিখেছিল। আর বাদ বাকি যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন। তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা, এখানে প্রথম থিসরাস বা সমার্থক শব্দের অভিধান, যেটা যথাশব্দ সিনোনিম এখানে বলা আছে মোহাম্মদ হাবিবুর রহমানের, এটা কিন্তু অনেক সময় বিভিন্ন চাকরি পরীক্ষা যে প্রশ্নগুলো সলভ করা আছে অ্যান্সার কিন্তু অশোক মুখোপাধ্যায় দেওয়া থাকে আর কি। হ্যাঁ, তো তার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, এটা হচ্ছে রাইট আনসার তার ক্ষেত্রে, কারণ এটা আমরা দেখেছি প্রিভিয়াস সালের প্রশ্ন এসেছে, এবং এই আনসারটা কিন্তু অনেক জায়গায় ভুল আছে। ঠিক আছে, এটা অবশ্যই এগুলো দেখবেন। যদি এখানে ধরা হয় যে আপনি কোনগুলো বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বেন, সেটা হচ্ছে এইটা পড়বেন, শব্দ মঞ্জুরিটা পড়তে হয় ঈশ্বরচন্দ্রের কারণে, বিদ্যাসাগরের কারণে। তারপরে এখানে শেষের দুইটা ডেফিনেটলি যথাশব্দ এবং সংসদ সমার্থ শব্দকোষ। সমার্থ শব্দকোষ এটাও সিনোনিম, এটারও অশোক মুখোপাধ্যায় যেটা লিখেছে সেটা হচ্ছে 87 সালে, আর এটা 74 সালে, এটা কম্পেয়ার করার জন্য এখানে লিখেছি। কিন্তু যদি প্রথমকে, এই দুইটাই কিন্তু আপনার সমার্থক শব্দের অভিধান, কিন্তু প্রথম লিখেছে হাবিবুর রহমান, তো প্রথমের কথাটা আসলে হাবিবুর রহমানের কথাটা আসবে, তবে অশোক মুখোপাধ্যায় কিন্তু লিখেছে। ওকে, দেন আসেন ব্যাকরণের আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়ের মধ্যে আমরা জানি যে কোনটার কি উপাদান। হ্যাঁ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটাতে আমি যদি 5 স্টার দেই তারপরে ভুল হবে না। তাহলে আগের গুলো 3 স্টার বলেছি, এখানে 5 স্টার। তার মানে অর্থের উপাদান কি, উপকরণ কি, তারপরে হচ্ছে বাক্যের উপাদান কি, অর্থ এখানে বলা ঠিক হয়নি, বাক্য থেকে শুরু করা লাগতো, যে ভাষার মূল উপাদান মূল উপকরণ কি, বাক্যের মূল উপাদান উপকরণ কি, শব্দের কি, ধ্বনির কি। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। আবার কোন তত্ত্বের আলোচ্য বিষয় কোনটা, এই খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা আমরা জানি, এখান থেকে প্রশ্ন হয়, বিভিন্ন চাকরি পরীক্ষাতে হয়, বিসিএস তো অবশ্যই হয়। তাহলে এই জায়গাটুকু কিন্তু আমি অ্যাড করে দিইনি, এটা একটা আলোচনা সাপেক্ষ বোঝার মতো বিষয় আছে। তো এটা এখানে আমি বোঝার মানে এখন ইনস্ট্যান্ট এই ক্লাসে আমি বুঝাই দিচ্ছি না, কারণ এই ক্লাসে আপনার এই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই ক্লাসে ঢুকে যেতে পারবেন, পুরো ক্লাসটা সামারি করা আছে। আর উপরের এইটুকুর জন্য নাও লাগতে পারে, যে এখানে এখানে পিডিএফ দেওয়া আছে, হ্যাঁ, এইটুকু না হলেও চলবে। কিন্তু ব্যাকরণ অংশের যে শেষের অংশটুকু ব্যাকরণের আলোচ্য বিষয়, মানে এই লেকচারটার শেষেরটুকু আপনারা করবেন অবশ্যই, মানে যেখান থেকে এই আলোচনা শুরু হয়েছে যে ব্যাকরণের আলোচ্য বিষয়, উপরের টুকুর জন্য আপনার ক্লাস নাও করতে পারেন, কারণ এর তথ্যের বাইরেও আরো কিছু তথ্য আছে মানে মেইন লেকচারে। কেউ যদি ইন্টারেস্টেড হয় সেটা পড়তে পারে, কিন্তু না পড়লেও তার হয়ে যাবে, তার জন্য শর্ট সাজেশন এখানে যতটুকু দেওয়া আছে ততটুকুই। কিন্তু এই অংশটুকু আলোচনার জন্য মানে মোটামুটি এই অংশটুকুই আলোচনা করা যাবে আধা ঘন্টা ধরে বোঝানোর জন্য। তো সেটা তো এই ক্লাসে আলোচনা করা সেভাবে ফিজিবল হবে না, এই জন্য আমি মেইন কোর্সের এই ক্লাসটা আপনাদের দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা ব্যাকরণের আলোচ্য বিষয় পুরোটা দেখবেন। ওকে, এবার আসেন ধ্বনি এবং বর্ণ। এর পরের চ্যাপ্টারে আমরা ঢুকলাম। এখান থেকে কি পড়তে হয়, আমরা জানি যে মৌলিক স্বরবর্ণ কোনটা, মৌলিক স্বরধ্বনি কয়টা, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা, স্বরবর্ণ আছে 6টা, তারপর যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বর, জ্ঞাপক ধ্বনি আছে, বর্ণ কি কি আছে, তারপর উচ্চারণ অনুসারে স্বরধ্বনির প্রকারভেদ, যেমন হ্রস্বস্বর আছে, দীর্ঘস্বর আছে, তারপর অর্ধস্বরধ্বনি। তো এই ফুল লেকচারটা মানে এটা কিন্তু ফুল লেকচার না, পূর্ণাঙ্গ মানে এই অংশটুকুর জন্য, ধ্বনি ও বর্ণের এই অংশটুকুর জন্য যতটুকু আলোচনা করা দরকার এবং নোট করে, যেহেতু এই জিনিসটা আমার কাছে আলোচনা আছেই করা, তো আবার এটা দ্বিতীয়বার আলোচনা করে আমার টোটাল সময়টা, কারণ দেখেন এই সময়ের মধ্যে পুরোটা শেষ করতে হবে, যার কারণে
এই স্ট্র্যাটেজি অবলম্বন করে এখানে আমি লিঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছি। তার মানে এই অংশটুকুর জন্য আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন, মানে এখানে ক্লিক করলে কিন্তু ক্লাসে আপনারা ঢুকতে পারবেন। তাহলে এখান থেকে এইটুকু নোট করে ফেলবেন, বাকি ক্লাসের আলোচনা এখান থেকে শুনবেন। ধন্যবাদ। তারপরে আসেন, এখানে কিন্তু ওই ক্লাসগুলো থেকে আবার পিডিএফটা দেওয়া হয়েছে, যে এখানে স্ক্রিনশটটা দেওয়া হয়েছে। তাহলে আমরা জানি স্বরধ্বনির উচ্চারণ স্থান এটাও 3 স্টার, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান এটাও 3 স্টার। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান থেকে আগে বহু প্রশ্ন হয়েছে, এখন ইদানিং সময়টাতে স্বরধ্বনির উচ্চারণ স্থান থেকে অনেক বেশি প্রশ্ন হচ্ছে এবং অনেকে এটা ভুল করে আসছে। তো অবশ্যই এখানে আমি বোঝানোর মতো সময় নাই যে কিভাবে বোঝাই দিব। 3 স্টার বলে দিয়েছি, এখানে পড়ার কন্টেন্ট দিয়েছি, আপনারা পড়ে নেবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় এই টপিকের নাম দিয়ে যদি আপনারা ইউটিউবে সার্চ দেন, তাহলে ডেফিনেটলি কিন্তু এগুলোর যে কোনো দেখবেন যে প্রচুর লেকচার আছে, যে এটা যে কোনো লেকচার দেখলে ভালো লাগলে সেটা থেকে আপনারা এটা সহজ করে নিতে পারেন। যেহেতু এখানে আমি দিয়েছি কন্টেন্টটা, এই কন্টেন্টটা দ্রুত যেন আপনারা এটা ওভারভিউ করতে পারেন এখান থেকে। ওকে, দেন আসেন ঘোষ, অঘোষ, স্বল্পপ্রাণ, মহাপ্রাণ। এই উচ্চারণের ক্ষেত্রে যে বাতাসের সাথে একটা সম্পর্ক আছে, অল্পপ্রাণ বহুপ্রাণ বা বাতাসের যে ঘর্ষণটা হয় ঘোষ অঘোষের ব্যাপারটা, সেটাও কিন্তু আর একটা ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকেও কিন্তু প্রশ্ন হয় 3 স্টার টপিক। কোনটি অঘোষ অল্পপ্রাণ, অঘোষ মহাপ্রাণ, ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ, বা সিঙ্গেলেও থাকতে পারে কোনটি অঘোষ ধ্বনি, কোনটি ঘোষ ধ্বনি, কোনটি অল্পপ্রাণ ধ্বনি, কোনটি মহাপ্রাণ ধ্বনি। তো এই চারটা পুরোটা দেওয়া আছে এখান থেকে। তো আপনারা এখান থেকে অবশ্যই ওভারভিউ করবেন। ঠিক আছে, এটা পুরো লেকচারটা হয়তো বা আমার যেটা মেইন কোর্সে পুরো লেকচারটা ইউটিউবে দেওয়া নেই, যেটা দেওয়া আছে সেটা আমি উপরে দিয়েছিলাম, ওই লিঙ্ক থেকে সেটা দেখে নেবেন। তারপর উচ্চারণের প্রকৃতি অনুসারে ব্যঞ্জন ধ্বনি, এখানে দেখেন অনেক কিছুই আছে, যে স্পর্শ বর্ণ কয়টা, নাসিক্য ব্যঞ্জন কয়টা, শীষ ধ্বনি কয়টা, পার্শ্বিক ব্যঞ্জন কোনটা, কম্পিত ব্যঞ্জন কোনটা, তারণজাত কম্পন কোনটা, মানে ব্যঞ্জন কোনটা, তারপর অন্তস্থ ধ্বনি কোনটা, পরশ্রয়ী ধ্বনি বা বর্ণ কোনগুলো আছে। ঠিক আছে, তো এখানে নতুন বই এবং পুরাতন বইয়ের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা একটু দেখে নিতে হবে। যেমন আগে আমরা শীষ ধ্বনি পড়েছি 5টা, এখন কিন্তু শীষ ধ্বনি কিন্তু 5টা মানে 4টা পড়েছিলাম, এখন কিন্তু শীষ ধ্বনি 3টা নতুন বইটাতে। তো এগুলো দেখে আপনারা অ্যান্সারটা করবেন, এখানে কিন্তু এটাই হাইলাইট করেছি, এই যে এখানে যেটা দেওয়া আছে। আগে ছিল এই 4টা, নতুন বইটাতে মূর্ধন্য ষটা বাদ দিয়েছে। আচ্ছা, এইটা নাসিক্য ব্যঞ্জন হলো 5টা, এটা আগের মতোই আছে। তাহলে এই জায়গাটাতে একটু চেঞ্জ হয়েছে, আপনারা এটা দেখে আনসার করবেন, যে মনে যদি হয় যে যদি এরকম থাকে নিচের কোনটি, এই যে এখানে বলেছে নিচের কোনটি শীষ ধ্বনি নয়, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ। তো সেক্ষেত্রে তখন তালব্য শ, এটা বোঝাই যাচ্ছে যে নতুন বইতে একটু করেছে। তো এটা আপনার নলেজ যেটা আছে সেটা অ্যাপ্লাই করবেন এখান থেকে। তারপর আগে দেখেন স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন আমরা করেছিলাম 25টা, কিন্তু এখানে 20টা দিয়েছে, কারণ শেষের প্রত্যেকটার যে 5টার এই যে নাসিক্য ব্যঞ্জন এটাকে বাদ দেওয়া হয়েছে। আগে এগুলোকে সহ স্পর্শ বর্ণ ব্যঞ্জন বলা হতো, ক থেকে শুরু করে ম পর্যন্ত 25টা ছিল, এখন নতুন বই কিন্তু 20টা দিয়েছে। তো এই পার্থক্যটা অবশ্যই খেয়াল করবেন। তারপর বর্ণের মাত্রা আরেক আনাদার ইম্পর্টেন্ট একটা টপিক। দেখেন পড়া কিন্তু অনেক কমিয়ে দিয়েছি, জাস্ট ক্যাটাগরিক্যালি তার পড়াটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, নিয়ে আসলে এটা এগুলো শেষ হয়ে যাবে। দেখেন তাহলে বর্ণের মাত্রার ক্ষেত্রে কি পূর্ণমাত্রা 32, 8, 10 এইভাবে পড়তে হবে, পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রায়। তার মধ্যে স্বরবর্ণের কয়টা আছে ভাগ করে দিতে হবে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে ভাগ করে দিয়ে এটা পড়ে ফেলবেন। অবশ্যই 3 স্টার দিয়েছে, এটা অবশ্যই পড়তে হবে সেভাবে। দেন আসেন ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের মধ্যে এই জায়গাটুকু ক্লারিফাই করার জন্য লেকচারের একটা অংশ দেওয়া আছে এখানে, আপনারা এখানে ঢুকলে সেটা করে নিতে পারবেন, এবং এর বাইরে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। দেখেন ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কি করেছি, মোস্ট ইম্পর্টেন্ট যে উদাহরণগুলো আছে সেগুলো আমি এখানে দিয়েছি, যেগুলো পরীক্ষায় আসার মতো। তবে এর বাইরেও কিন্তু আরো কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো আপনারা বেসিক হিসেবে নেবেন। স্বরগমের 3টা ভাগ আছে, আদি, মধ্য ও অন্তঃস্বরগম। মধ্য স্বরগমের আবার নাম আছে, যে মধ্য স্বরগমকে আবার কি বলা হয়, স্বরভক্তি বলা হয় বা বিপ্রকর্ষ বলা হয়। তো প্রত্যেকটার একটা পপুলার উদাহরণ দিয়েছি, যে একটা উদাহরণ যদি ওখানে চুজ করা যায়, এটা সবচেয়ে কমন উদাহরণ বা ইম্পর্টেন্ট উদাহরণ, সেটা দিয়েছি। কিন্তু এই সেম বৈশিষ্ট্য যদি অন্য উদাহরণ দেয়, সেটা যেন আপনারা আসলে পারেন, সেটা একটু প্র্যাকটিসের থেকে দেখে নেবেন, বা প্রয়োজনে যদি মনে হয় আপনার ক্যাপাসিটির জায়গা থেকে আরো কিছু অ্যাড করতে পারবেন, তাহলে এই সাইডে ফাঁকা জায়গা আছে, আপনার এই জায়গাটাতে লিখে নিতে পারেন আপনার জায়গা থেকে। ঠিক আছে, তাহলে এগুলো বলা আছে। তারপর সরলব বা সমপ্রকর্ষ, এখানে দেখেন এটারও 3টা ভাগ আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আদি সরলবটা, এই জন্য একটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি ইম্পর্টেন্ট জায়গা থেকে।
স্বরসঙ্গতির ক্ষেত্রে আবার কি তিনটে ইম্পর্টেন্ট: প্রগত, মধ্যগত এবং পরাগত। তো প্রত্যেকটার উদাহরণ কিন্তু দেওয়া আছে, যেমন এখানে আমি দুইটা উদাহরণ দিয়েছি, দুইটা গুরুত্বপূর্ণ, তিনটা দেওয়া আছে। আরো ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে কিন্তু আমি দেখেন আমি হেডলাইনে কি দিয়েছি, স্বরধ্বনির পরিবর্তন। মানে এই পেজে যা যা আছে সবই স্বরধ্বনি রিলেটেড পরিবর্তন। এর পরের পেজে যা আছে সেগুলো ব্যঞ্জন ধ্বনি রিলেটেড, তার মানে এখানে একটা ফিল্টার করে দিয়েছি, তাহলে স্বরধ্বনির পরিবর্তন রিলেটেড নাম আলাদা আছে, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন রিলেটেড নামগুলো আলাদা আছে। অপিনিহিতি কি, এর ছোট্ট একটা মানে সংজ্ঞা, পরের ইকার বা উকার আগে উচ্চারিত হওয়ার যে ব্যাপারটা সেটাই অপিনিহিতি। আজি থেকে আইজ। দেখেন এখানে অপিনিহিতি আর এখানে অন্তঃস্বরাগম, দুটোর মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্যটা এখানে আবার আলোচনা করা আছে। এই যে লেকচারের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চ্যানেলটা, এর মধ্যে কিন্তু আছে। আর অসমীকরণ একই স্বরে যদি পুনরাবৃত্তি হয়, টপাটপ, ধপাধপ, এই বিষয়গুলো কিন্তু অসমীকরণের মধ্যে পড়ে। তাহলে যে ছোট ছোট যে ডেফিনেশন আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গেল যেগুলা, মানে শেষের দুইটা ডেফিনেটলি সিঙ্গেল। অভিনীতি বহুবার আসছে পরীক্ষায়, অসমীকরণও কিন্তু ইম্পর্টেন্ট। দেন আসেন ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তো এখানেও যে সিঙ্গেল যেগুলো আছে সেগুলো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এর মধ্যে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের মধ্যে এখানে আমরা জানি সমীভবনের তিনটা ভাগ ছিল, তার মধ্যে এখানে আমরা দুইটা ভাগ ইম্পর্টেন্ট মনে করেছি। সমীভবনের যে দুইটার প্রভাবে মানে একটা যদি পরিবর্তন হয়, মাঝামাঝির একটা পরিবর্তন, সেটা হচ্ছে সমীভবন। প্রগত হচ্ছে পক্ষ, পক্ষ। দেখতে পাচ্ছেন যে স্পেলিং গুলো কেমন করে চেঞ্জ হয়েছে। তজ্জন্য, তৎযোগ জন্য, তদ্ধিত, তজ্জক হিত, তদ্ধিত। বিষয় ভবনটা কাকে বলে? দুইটা সমবর্ণ একটা পরিবর্তন যদি হয়, যেমন শরীর থেকে শরীর, লাল থেকে নাল। খুব ইম্পর্টেন্ট এগুলা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। তারপরে ব্যঞ্জন চ্যুতি, দুইটা সমবর্ণের একটি পরিবর্তন, আগে ছিল বৌ দিদি, সেখান থেকে বৌদি। ধ্বনি বিপর্যয় অনেক বেশি ইম্পর্টেন্ট। ব্যঞ্জন বিকৃতি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দুইটাই কিন্তু 3 স্টারের মধ্যে পড়ে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে দুইটা ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন, সেটা রিক্সা থেকে রিক্সা, পিশাচ থেকে পিচাস। তারপর ব্যঞ্জন বিকৃতি খুব ইম্পর্টেন্ট। ধ্বনি বিপর্যয়ের মধ্যে কি, যে দুইটা ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন, জায়গাটা চেঞ্জ, এখানে এরা সিট চেঞ্জ করে। আর ব্যঞ্জন বিকৃতিতে কি হয়, নতুন ব্যঞ্জন ধ্বনি আসে, যেটা নাই সেটাকে ইনভাইট করে নিয়ে আসা হয়। কবার থেকে এখানে কপাট হইতো, কপাট লিখতে ভুলে গেছে, কবাট থেকে কপাট। আর ধোবা থেকে ধোপা। আর অন্তর্হতি হচ্ছে মাঝখান থেকে ব্যঞ্জন বর্ণটা গায়েব। ব্যঞ্জন বিকৃতির ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, আর অন্তর্হতি মানে মাঝখান থেকে নাই। তাহলে ফাল্গুন থেকে ফাগুন, আলাহিদা থেকে আলাদা, খুব ইম্পর্টেন্ট এগুলো। ওকে, দেন আসি নত্যবিধান সত্যবিধান। ডেফিনেটলি এই চ্যাপ্টারটা ওইভাবে কিন্তু বলা নাই যে নত্যবিধান সত্যবিধান, তবে নত্যবিধান সত্যবিধান নিয়ে শেষেও আলোচনা আছে। এটা একটু রিডান্ডেন্ট হয়ে গেছে আর কি। শেষেও আলোচনা আছে কোথায়? সেটা হচ্ছে বানান শুদ্ধির মধ্যে। শেষেও আলোচনা আছে। শেষের দিকে আলাদা একটা ক্লাস দেওয়া আছে, সেটার মধ্যে পূর্ণাঙ্গ আলোচনা আছে, আরো বিষয় আছে। তো এটা এখানে থাকলেও যে পড়লে ক্ষতি হবে এমন না, শেষের দিকে বা শেষের অংশটুকু গিয়ে একটা রিভিশন হবে। এখানে নত্য এবং সত্যবিধান থেকে এক্স্যাক্টলি আমি পড়া অনেক কমাই দিয়েছি, যে তৎসম বা সংস্কৃত শব্দের জন্য এটা প্রযোজ্য, আর অন্য কোনো উৎসভিত্তিক যে শ্রেণী বিভাগ আছে সেগুলো কোনোটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না, এটা আমরা জানি। দেন দেখেন, স্বভাবতই আরেকটা আছে যে এরকম প্রশ্ন আসে, নিচের কোনটি নত্য বিধান, এটা কোন শব্দের ক্ষেত্রে নত্য বিধান প্রযোজ্য, বা নত্য বিধান অনুসারে কোনটি সঠিক, সত্য বিধান অনুসারে কোনটি সঠিক। এগুলো হচ্ছে বিধানের মধ্যে পড়ে। আর স্বভাবতই যেগুলো, এগুলো বিধান ছাড়াই হয়। আমরা এটা পুরোটা একটু পড়ে নিব। চাণক্য, মাণিক্যগণ, তো প্রথম চারটা মোটামুটি সবারই মনে থাকে, ঠিক আছে। তবে এটা মেইন ক্লাসে যেটা শেষের দিকে আলোচনা করা আছে ওটার মধ্যে আবার কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা বলে দেওয়া আছে। আমি বললাম কি, এটা বানান শুদ্ধির আন্ডারে কিন্তু আবার বলে দেওয়া আছে। আপনারা যদি মনে করেন যে না, এখান থেকে পড়বেন না, বানান শুদ্ধির মধ্যে গিয়ে পড়বেন, চলবে। নত্যবিধান প্রযোজ্য নয় কোথায়, এখানে কিন্তু আর কিছু নিয়ে আসি নাই, স্বভাবতটার দিকে আমি হাইলাইট করেছি। আর নত্যবিধান কোথায় কোথায় প্রযোজ্য নয়, এটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন হয় ডেফিনেটলি আসার জন্য। এখানে 3 স্টার দেওয়া আছে, আমি আরেকটা 3 স্টার দিয়ে দিলাম এখানে। সত্যবিধানের ক্ষেত্রেও একই, সত্যবিধানের নিয়ম খুবই কম আছে এখানে। কম নিয়মে এখানে দেওয়া হয়েছে, কারণ নিয়ম পড়লে এগুলোই পড়বেন, এর বাইরে অনেক কিছু আছে। আপনি হয়তো এমসিকিউ দেখে অনেক কিছু সলভ করতে পারেন, এমসিকিউ সলভ করতে যখন যাবেন এর বাইরে হাজারো হাজার উদাহরণ আছে। আপনি সব উদাহরণ যদি পড়তে যান তাহলে তো এটা আহ মানে কোর্সের নাম শর্ট কোর্স বলা যাচ্ছে না। আপনি সবই পড়েন তাহলে মেইন কোর্স বা ফুল কোর্স হয়ে যাচ্ছে এটা। তো ডেফিনেটলি আপনাকে
পড়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে লিমিটেশন আনতে হবে, হয়তো প্র্যাকটিসের সময় অনেক কিছু আপনারা দেখতে পারেন সময় বেসিসে, কিন্তু বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো পড়ে ফেলতে হবে, যাতে এই জায়গা থেকে প্রশ্ন আসলে কোনোভাবে আপনার ভুল না করেন। কারণ এর বাইরে তো আরো অনেক কিছু পড়াশোনা আছে, আপনার তো ওই 150-60 পাওয়া লাগবে না, মোটামুটি 120 আপ করে আসতে পারলেই হবে নাম্বারের দিক থেকে। ওকে, মানে সব কেটে ছেটে বলেছি আর কি। তাহলে এখানে পরিষ্কার পরিষ্কার বানান দেওয়া আছে, কোনটা সঠিক, এটা বানান সঠিক দেওয়া আছে, এটা বানান সঠিক দেওয়া আছে পুরস্কার। এটা আবার শেষের দিকে যে ক্লাস আছে ওটার মধ্যে আলোচনা করা আছে প্রত্যেকটা নত্য এবং সত্য বিধান, এবং বানান শুদ্ধির যে ফুল ক্লাস যেটা দেওয়া আছে সেটার মধ্যে আলোচনা করা আছে প্রায় বানান শুদ্ধি এবং প্রয়োগ অপপ্রয়োগ বাক্য শুদ্ধি। এই যে তিনটা টপিক, প্রয়োগ অপপ্রয়োগ বাক্য শুদ্ধি বানান শুদ্ধি, এটা নিয়ে প্রায় 2 ঘন্টার একটা ক্লাস দেওয়া আছে, মেইন কোর্স থেকে ওই ক্লাসটা দিয়েছি। কারণ এটা আপনার প্রিলিতেও কাজে লাগবে, রিটেনেও কাজে লাগবে, অন্যান্য চাকরি পরীক্ষা তো আসে, এটা বোঝার অনেক বিষয় আছে। তো সুতরাং আমি চেয়েছি যে যাতে আপনারা ওই মেইন কোর্সের ওই ক্লাসটা করে উপকৃত হন। কারণ কিছু বিষয় তো আছে জাস্ট ডেফিনেটলি বুঝতে হবে আপনাকে, না বুঝলে এটা তো মাথায় ধরে রাখতে পারবেন না মুখস্থ করে। অনেক বিষয় আছে যে দেখে হয়তো বুঝতে পারবেন, তবে আমি তো ফুল মেইন কোর্সের তো সবগুলো ক্লাস আপনাদের দিতে পারবো না, বা সেটা আপনাদের করাও আপনার ফিজিবল হবে না। কারণ সবই যদি করেন তাহলে মেইন কোর্সের মতোই সব ক্লাস হয়ে গেল। তো কিছু কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা যেটা আছে সেই ক্লাসগুলো আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি। তাহলে ওই ক্লাসটা শেষের দিকে আপনারা দেখতে পাবেন, সেই লিঙ্কটা আছে। তো সত্যবিধান কোথায় কোথায় প্রযোজ্য নয় আমরা জানি, যে বাংলাদেশি বিদেশি ক্ষেত্রে প্রযোজ্য নয়, তার কিছু উদাহরণ দেওয়া আছে। আর সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত শব্দ অগ্নিস্বাদ ভূমিস্বাদ বলিস্বাদ এগুলোর ক্ষেত্রে নাই। দেন আসেন শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ। আরেকটা ইম্পর্টেন্ট একটা অধ্যায়, তবে এই অধ্যায় পড়ার ক্ষেত্রে আমরা কিছুটা টেকনিক অবলম্বন করতে পারি, কারণ এই অধ্যায় থেকে প্রচুর প্রচুর উদাহরণ আসছে, প্রচুর উদাহরণ আসছে পরীক্ষায়। আপনি যদি এই অধ্যায়ে যদি প্রিভিয়াস সালের প্রশ্নই পড়তে চান মাথা ঘুরে যাবে। তো আমি এখানে মোটামুটি সবার জন্যই বলবো, যদি মনে হয় যে শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ শুধু প্রিভিয়াস সালের প্রশ্ন যদি পড়েন, তারও দুইটা ভাগ আছে। একটা হলো যদি আপনি সমস্ত প্রশ্ন যদি পড়তে যান তাহলে হবে বোকামো। কারণ অন্যান্য চাকরি পরীক্ষা সহ আপনার যদি দেখি এখান থেকে হিউজ হিউজ প্রশ্ন হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি পড়া কমাইতে চান, আপনাকে পড়া কমাইতে হবে দুইটা হবে, হয় শুধু বিসিএস এর প্রশ্নগুলো দেখছেন, সেখান থেকে ব্যাখ্যা সহ পড়ছেন, যেটা আমি আরএসএ প্রোগ্রামে আপনাদের পড়িয়েছি, তাহলে সেটা একটা মডারেট উপায় আছে। আর একটা হলো যে আমি এখানে ক্লাসে যতটুকু আলোচনা করেছি সেইটুকু যদি দেখেন, তারপরেও এখান থেকে আমি কিছু জিনিস কমায় দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে তিনটা ভাগ দেওয়া আছে, গঠনমূলক অর্থমূলক এবং উৎসমূলক, যে ভাগটা দেওয়া আছে, মূলত হেডলাইন থেকেও তো প্রশ্ন হয়। গঠনমূলক কয় প্রকার, অর্থমূলক কয় প্রকার, উৎসমূলক কয় প্রকার, এখান থেকেও তো প্রশ্ন হয়। তার মধ্যে গঠনমূলকের ভাগ আছে মৌলিক শব্দ কোনটা, সাধিত শব্দ কোনটা। মূলত মৌলিক শব্দটাই আমরা দেখেছি বিভিন্ন সময়, কিন্তু এখান থেকে উদাহরণ এসেছে। গোলাপ, 3 লাল গোলাপ ফুল, খেয়াল করে দেখেন। তারপর হাত, নাক, ভাই বোন, এগুলো যা যা সম্পর্ক যেগুলো আছে, এগুলো সম্পর্কগুলো মোটামুটি সব মৌলিক শব্দ। সাধিত শব্দের মধ্যে কি আছে, পৃথিবীর মৌলিক শব্দ বাদ দিয়ে পৃথিবীর যত সমস্ত শব্দ গঠিত হচ্ছে সবগুলোই সাধিত শব্দ। আর অর্থমূলকের মধ্যে আবার তিনটা ভাগ আছে, আমরা জানি যে যৌগিক, রূঢ়ি এবং যোগরূঢ় শব্দ। তো এখানে ভিতরে অনেক পড়া আছে, সবগুলো পড়ার বিশ্লেষণও করার দরকার নেই। যৌগিকের মধ্যে হচ্ছে যে ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ একই, এই তথ্যটা জানবেন। আর উদাহরণ যেগুলো আছে মোস্ট পপুলার উদাহরণ যেমন যেমন গায়ক, মধুর, দৈহিত্র, চিকামারা, কর্তব্য, মিতালি, এগুলোর বিশ্লেষণও পড়ার প্রয়োজন নেই। বিশ্লেষণ পড়লে তাহলে ডিপে ঢুকে গেলেন। ঠিক আছে, ওকে। তার রুড়ি শব্দ কি, রুড়ি শব্দের ক্ষেত্রে ডেফিনেশন আমরা জানি সন্ধি প্রত্যয় বা উপসর্গ যোগে এগুলো গঠিত হবে। উদাহরণ হচ্ছে হস্তি, প্রবীণ, সন্দেশ, গবেষণা, বাসি, তেল। মোস্ট ইম্পর্টেন্ট যে উদাহরণগুলো, এর বাইরে আরো অনেক উদাহরণ আছে, বা প্রিভিয়াস সালেও বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়ে গেছে বিসিএস এর বাইরে। কিন্তু আনইম্পর্টেন্ট বিষয়গুলো তো আমি এখানে পড়ে ইম্পর্টেন্ট জিনিস তো হাতছাড়া করবো না, সেই জন্য এটা শর্ট কোর্স। ওকে, যোগরূঢ় শব্দ সবগুলো সমাস নিষ্পন্ন। উদাহরণ কি, মহাযাত্রা, জলধি, জলদ, রাজপুত, পঙ্কজ। ঠিক আছে, সমাস নিষ্পন্ন শব্দ। এটাও একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা তো সমাস অধ্যায়ে পড়বো, সমাস অধ্যায়ে পড়বো না, খেয়াল করে দেখেন ওখানেও কিন্তু আমরা উপপদ তৎপুরুষ পড়বো, ওখানেও কিছু উদাহরণ যোগ হবে। সমাসের আরো আরো কিছু জায়গায় উপপদ বলে কথা আছে, তার মানে সমাস নিষ্পন্ন অনেক শব্দ আছে যেগুলো এখানে আমি লিখি নাই, কিন্তু ওই সমাস অধ্যায়ের মধ্যে আলোচনা আছে। তার মানে ডেফিনেটলি ওগুলো দেখে আপনি আনসার করতে পারবেন যে এগুলো যোগরূঢ় শব্দ। ওকে, এবার আসেন উৎপত্তিগত শ্রেণী বিভাগের মধ্যে, এখানেও তো হিউজ কালেকশন আছে, তৎসম শব্দের হিউজ লিস্ট আছে। সংস্কৃত শব্দ অর্থ তৎসম হিউজ লিস্ট আছে, তদ্ভবরও আছে, দেশিরও আছে। মোস্ট ইম্পর্টেন্ট গুলো যেগুলো আছে সেগুলো লিখেছি। চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভব, ধর্ম, পাত্র, মনুষ্য, এগুলা। অর্থ তৎসমের ক্ষেত্রেও জাস্ট এগুলাই। হ্যাঁ, একদম 95% ইম্পর্টেন্ট এগুলাই।
তদ্ভবের মধ্যে একটা জিনিস খেয়াল করেন যে এখানে আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোই কিন্তু এখানে এই পর্যন্ত হাত পা নাক কান চোখ মুখ মাথা। তাহলে তদ্ভবের সাথে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একটা রিলেশন আছে। তো হাত থেকে আমরা যে হাতি চিন্তা করি এটা তদ্ভব, চামার চাঁদ এগুলো কিন্তু। চন্দ্র যেখানে হলো তৎসম, চাঁদ কিন্তু সেখানে তদ্ভব। এটা দেশি শব্দ। কুড়ি, চুলা, পেট, কুলা, গঞ্জ, ডাব, ডাগর, ঢেকি, টোপর, ইম্পর্টেন্ট গুলোই কিন্তু এখানে দেওয়া আছে। পরের ধাপে যে বিদেশি, বিদেশের ক্ষেত্রে আমাদের কিছুটা এখানে আমরা কাটছাট করে পড়বো। আমি এখানে মেইন কোর্স থেকে আমি দিয়েছি তো। আচ্ছা, মেইন কোর্স থেকে যেটা দেইনি সেটা কি দেইনি, আরবি আর ফার্সি এখানে অ্যাড করিনি আমি। আরবি আর ফার্সিটা আমি এখানে অ্যাড করে দিইনি, যে আরবি শব্দ কোনটা ফার্সি শব্দ কোনটা। এখানে প্রচুর কনফিউশন হয়। তো আমি বলবো আরবি এবং ফার্সি শব্দ রিলেটেড বিগত বিসিএস এর যে প্রশ্নগুলো আছে, মানে ওটা তো আপনারা ডেফিনেটলি পড়বেন। মানে আমি যেরকম গতকাল গণিতের ক্লাসে আমি কি বলেছিলাম যে প্রিভিয়াস সালের গণিতের ম্যাথ সব করার দরকার নেই, প্রিভিয়াস সালের কোশ্চেন না দেখলেও চলুন। প্রিভিয়াস সালের সব কোশ্চেন দেখলে তো আসলে গণিতের সবগুলো ম্যাথ তো আপনি করতে পারবেন না, আপনার লেভেল অনুযায়ী সব তো করতে পারবেন না, আপনার লেভেল অনুসারে তখন ওগুলো বাদ দিয়ে দিতে পড়তে হবে। তার মানে গতদিনের যে পিডিএফ আলোচনা করেছে যে 145টা ম্যাথ দিয়েছি আপনাদের, ওই 145টা ম্যাথই সর্বনিম্ন আপনি করবেন। ঠিক আছে? তাহলে আরবি ফার্সির ক্ষেত্রে কি, যেগুলো বিসিএস এর প্রিভিয়াস সালের প্রশ্ন তো আপনি পড়বেনই, দশম থেকে শুরু করে সর্বশেষ বিসিএস পর্যন্ত আপনি পড়বেনই। এগুলোর মধ্যে যেগুলো আরবি ফার্সি রিলেটেড যেগুলো আসছে আর কি শব্দের শ্রেণী বিভাগ থেকে, জাস্ট ওগুলোই পড়বেন। তারপরে বাদ বাকি এখানে যেগুলো দেওয়া আছে যেমন পর্তুগিজ তুর্কি এগুলোর মধ্যেও কমানো যাবে। কমানো যাবে কিভাবে, এখানে আমি কমাই দিচ্ছি। পর্তুগিজ শব্দ যেমন আনারস, আলপিন, আলমারি, আলকাতরা এগুলো পড়তে হবে। গির্জা, গুদাম, চাবি পড়তে হবে। পাউরুটি, বালতি, দেন এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইংরেজ, যে এটা একটা পর্তুগিজ শব্দ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ইংরেজ তারপর পেয়ারা খায়। হুম। তো এখানে যার যার নিচে আমি দাগ দিয়েছি, বারান্দাটা অ্যাড করবেন, যার যার নিচে দাগ দিয়েছি মোটামুটি এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দাগানো যেগুলো আছে এর বাইরে আপনি পড়তে পারেন। তুর্কি শব্দের মধ্যেও তাই। চাকর, চাকু, বাবা, বাবুর্চি এই পর্যন্ত থাকবে। উজবুক, কাঁচি, কুলি, কনিস এটা নিতেই হবে, 100% এখানে লেখাই আছে। এর বাইরে দারোগা, হাল, খাল্লা এখানে লেখা আছে। তাহলে এখানে আগেও দাগানো ছিল, মেইন কোর্সের সময় আমি মোটামুটি এটা বলেও দিয়েছি। ফরাসি শব্দ হচ্ছে কার্তুস, কুপন, ক্যাফে, ডিপো, রেস্তোরাঁ, এটা বলা আছে। তারপরে ফরাসি শব্দ, এই শব্দটা নিজেও একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ফরাসি। তারপর ওলন্দাজ, আতাস, বুর্জা, মোটামুটি এখানে 4টা দেওয়া আছে। তার মধ্যে ফার্স্ট লাইন যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে 100% ইম্পর্টেন্ট। এটা আপনি মনে রাখেন এই 5টা। হুম। পরের গুলো আপনার উপরে ডিপেন্ড করছে। ওলন্দাজ শব্দটা ইম্পর্টেন্ট একটা জায়গা আছে। ইস- ইস্কাপন, রুইতন, হরতন, টেক্কা, তুরুপ এগুলা এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রেড মার্ক দিয়ে আবার কিন্তু নতুন কিছু বলা আছে, যেমন টেক্কাকে বলা হয়েছে দেশি, তুরুপকে বলা হচ্ছে পর্তুগিজ। এগুলো ডিবেট আছে কিছু কিছু ক্ষেত্রে। তো আপনারা জেনারেল যেটা আছে সেটাই পড়ে যান, ডিবেট গুলো পড়ার দরকার নেই। যদি কেউ পড়তে চান তার জন্য তো এখানে লেখা আছে, যেগুলো রেড মার্ক করা আছে ওগুলো ডিবেট আছে। মানে কিছু কিছু ক্ষেত্রে এটাকে টেক্কাকে দেশি শব্দ বলা যাচ্ছে, তুরুপকে পর্তুগিজও বলা যাচ্ছে। যেমন কার্তুজকে এখানে আমি ফরাসির মধ্যে অ্যাড করেছি মেইন জায়গা থেকে, আগের বই থেকে, আবার নতুন জায়গা থেকে যে ডিবেট আছে পর্তুগিজ হিসেবে ওটা অ্যাড করে দিয়েছি। চীনা শব্দ আমরা জানি চা, চিনি, লিচু, এলাচি, লিচু, লুচি, সাম্পান এগুলো জানি। চীনা শব্দের সাথে চ চ আছে এই সব জায়গায়, তাই না? তার মধ্যে আবার চিনি, চিনিটা চীনা শব্দ এক অর্থে, আবার আর এক অর্থে কিন্তু দেখা যাচ্ছে ডিবেট আছে যে এটা একটা তদ্ভব শব্দ। তো ডিবেট আপনি আপনি পড়েন না এখন, আর যেটা মেইন জিনিস আছে এটাকে মনে রাখেন। ডিবেটটা লেখা আছে কারণ মেইন কোর্সে আমি এভাবে পড়িয়েছি এটা। জাপানি শব্দ এই যে প্রথম 4টা দেওয়া আছে, এই 4টা দেখবেন। বর্মী শব্দ 2টা, গুজরাটি শব্দ হরতাল, পাঞ্জাবি শব্দের চাহিদা একটা, ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। বাদ বাকি যেগুলো আছে সব একটা দুইটা হয়তো অনেকে পড়েছেন, এগুলো মনে থাকে খুব ইজিলি। ইতালি, মাফিয়া, মেজেন্ডা, জার্মানি, নাৎসি, কিন্ডারগার্টেন, সিংহলি হচ্ছে সিডোর, বেরি বেরি, এগুলো সিংহলি শব্দ। তাহলে এখান থেকে আমি আরবি এবং ফার্সিটা স্কিপ করেছি, এখানে প্রিভিয়াসলি যেগুলো এসেছে বিসিএস এর প্রশ্ন জাস্ট সেগুলোই আপনারা দেখবেন। মিশ্র শব্দের মধ্যে এখানে কিন্তু ফুল লিস্টটাই আমি এখানে এনেছি, তা ফুল লিস্টের সবগুলো উদাহরণ যে ইম্পর্টেন্ট এরকম না। তার মধ্যে প্রথম অংশটুকুতে আমি ধারাবাহিকতা মেনটেন করেছি, যে ইংরেজি এবং ফার্সির মধ্যে হেড মৌলভী, ডাক্তার বাবু, ডাক্তারখানা, তার মধ্যে প্রথম উদাহরণটা ইম্পর্টেন্ট। আবার এটাকে রিভার্স করলে ফার্সি ইংরেজি, বে টাইম, বে হেডেরা আছে। ইংরেজি তৎসম, হেড পণ্ডিত, খ্রিস্টাব্দ খুব ইম্পর্টেন্ট এই জায়গাটুকু। ফার্সি আরবি হচ্ছে চৌহদ্দি। তবে আমি বলবো ফার্সি আরবি চৌহদ্দি যেটা বলা হচ্ছে, চৌহদ্দিটা ফার্সি এবং আরবি। তবে এটা কিন্তু স্ট্রং এভিডেন্স আছে এটা বাংলা এবং ফার্সি হিসেবে পরীক্ষায় আসতে পারে। তার মানে এটা কিন্তু দুইটা আনসার বলা যাচ্ছে, একটা ফার্সি প্লাস আরবি চৌহদ্দি বলা হচ্ছে একটা বইয়ে,
আবার এটা স্ট্রং কিন্তু অপোনেন্ট একটা মতবাদ আছে যে চৌ হচ্ছে বাংলা আর হদ্দি হচ্ছে ফার্সি। তাহলে এটা দুইটার ক্ষেত্রে দুইটাই পড়ে নিন। এখানে মাস্টার মশাইটা ইম্পর্টেন্ট, পকেট মারটা ইম্পর্টেন্ট, রাজা বাদশাহ তৎসম ফার্সি। এই যে বাংলা ফার্সির মধ্যে যে আমি বলেছি এখানে চৌহদ্দিটা অ্যাড করে দিয়েছি যেটা, বাস এই যেগুলো আমি দাগাই দিলাম সাইডে। হুম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমি সাইডে দাগাই দিলাম লাল কালি দিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট। এই বাইরেও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন, কিন্তু এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমি লাল কালি দিলাম। হ্যাঁ, ওকে। এবার সন্ধি। আচ্ছা, সন্ধির ক্ষেত্রে আমি বলি যে সন্ধি এখানে আমি প্রিসাইজ করে দিয়েছি টাইপ 1, টাইপ 2, টাইপ 3 থেকে। হ্যাঁ, কিন্তু আমি এখানে কিন্তু দেখেন ফার্স্ট পেজে, এটা আমি শেষ পেজে গিয়ে আমি বলতে পারতাম, কিন্তু আমি বলেছি সন্ধির দুইটি পূর্ণাঙ্গ ক্লাস এখানে বলা আছে। বিসর্গ সন্ধিটা বাদ দিয়ে, অর্থাৎ স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধির জন্য যা যা আছে, যে টাইপ 1 থেকে টাইপ 2 প্রত্যেকটা টাইপ যে আলোচনা করেছি আমি, ঠিক আছে, এটা সুন্দরভাবে বুঝাই দিয়েছি। এই যে সন্ধির যে দুইটা মেইন কোর্সের ক্লাস আছে, সময় নিয়ে বুঝিয়ে দিয়েছে। আমি বলবো যে আপনারা প্রথমে এই পিডিএফটা গো থ্রু করবেন। গো থ্রু করে যদি আপনি বুঝেন, প্রত্যেকটা উদাহরণ যদি নিজ থেকে বুঝে যান, মানে আপনার স্টুডেন্ট লেভেল তো ভ্যারাইটি আছে, সবাই তো সেম লেভেলের স্টুডেন্ট না। তো যে লেভেলের স্টুডেন্ট হচ্ছে আপনি কমাই দিয়েছি আপনি, কারণ সন্ধি আমরা এর আগে বহু পড়েছি, 9, 10 বা তার আগে থেকে পড়ে এসেছি। এবং সন্ধিটা গুরুত্বপূর্ণ টপিকও এবং প্লাস ইজি টপিকও। তাহলে এটা আমরা অনেকে না পড়লেও পারি। তাহলে জাস্ট এখানে যতগুলো, এখানে আমি উদাহরণ সেট করে দিয়েছি এখানে গুরুত্বপূর্ণ, সেগুলো দেখে যদি কনফিউশন না থাকে, যে আপনি পারবেন বলে মনে করেন, তাহলে মেইন কোর্সের যে ক্লাসটা আছে এটার করার দরকার নেই। আর যদি মনে হয় এগুলো কিভাবে হলো, কিভাবে মনে রাখতে পারি, আমার আরো কিছু উদাহরণ দরকার, তাহলে আপনি এই দুইটা ক্লাস করে ফেলতে পারেন আপনার লেভেল বুঝে এটা। তাহলে এখান থেকে এই জন্য আমি আর এখানে আমি বুঝাই দিচ্ছি না যে কোনটা কি কারণে লিখেছি। আপনি দেখে আপনারা যারা এই লেভেলে আছেন তারা কারণটা বুঝতে পারবেন। প্রত্যেকটা টাইপ অনুসারে আমি দিয়েছি, কারণ হয়তো এখানে একটা উদাহরণ দিয়েছি, এই রিলেটেড যদি অন্য কিছু থাকে সেম উচ্চারণের, তাহলে বোঝা যাবে সেটা সেই টাইপের মধ্যেই পড়ে। একটা জিনিস এখানে খেয়াল করেন যে এই তিনটা বানান লিখেছি সবগুলো দীর্ঘ ইকার দিয়ে, তার মানে ইক্ষা, ইপসা, ইস সেগুলো দীর্ঘ ইকার দিস, ব্যাপারটা এরকম। তারপর সদি, সূচি, মহি, সূচি, এটা 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 তো কিন্তু দীর্ঘ ইকার আছে শেষে, কার আকারে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আমি বুঝিয়ে দিয়েছি। তো সেটা কেউ যদি বুঝতে ইন্টারেস্টেড হন, তাহলে এখানে যে ক্লাসটা আছে প্রথম অংশ, এটা করতে পারেন এখান থেকে। এবং সেই সময়টুকু আছে, কিন্তু আমি এখন ধরেন এই টানা মানসিক দক্ষতা ক্লাস নিলাম। ম্যাথ, এখানে তো মানসিক দক্ষতা দুইটা মেইন কোর্সে ক্লাস পেয়েছেন, ম্যাথের 4000 এমসিকিউ সলভ প্রোগ্রামে তিনটা ক্লাস পেয়েছেন, এগুলো করতে সময় লাগবে। আবার আজকে বাংলা ব্যাকরণে কিন্তু অনেক পড়া আছে, তাহলে এখানে এটা পড়তে সময় লাগবে, এবং কিছু ফ্রি ক্লাসও দেওয়া আছে যেটা মেইন কোর্স থেকে নেওয়া হয়েছে। সুতরাং এগুলো কিন্তু আপনি টোটাল পড়াশোনার মধ্যেই থাকবে, পরে ক্লাসটা একটু দেরি হলেও কিন্তু আপনারা এই সময়ের মধ্যে এটা গুছিয়ে নিতে টাফ হয়ে যাবে। তো ধীরে ধীরে পড়তে থাকেন, আপনি একটা সাবজেক্ট বাই একটা সাবজেক্ট পড়তে থাকেন। হুম, এটি তারপর দেখেন তাহলে এখানে টাইপ 2, টাইপ 3 এর মধ্যে লঘুর্মি, লঘুযোগর্মি, তারপর টাইপ 4 এর মধ্যে শুভেচ্ছা, দেবেন্দ্র, গণেশ, টাইপ 5 জনৈক। খুব ইম্পর্টেন্ট যে উদাহরণগুলো সেগুলো দেওয়া আছে, যেমন মহা ঔষধ যদি বলা হয়, মহাযোগ ঔষধ, কিন্তু এখানে কিন্তু ঔষধ না। এটা আমি হাইলাইট করে দিলাম। তারপরে টাইপ 8 এর মধ্যে ক্ষুধার্ত, ক্ষুধার্তের মতো করে শীতার্ত, শীতযোগার্ত, টাইপ 9 এর মধ্যে ইত্যাদি, টাইপ 10 উপযুক্ত, টাইপ 11 তন্নি, তনুযোগী। দেখেন টাইপ 12 এর মধ্যে কিন্তু কত কিছু ঢুকাইছি, ঠিক আছে। আবার এই সাইডে কিন্তু অন্য একটা শব্দ দেওয়া আছে, তার মানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টাইপ থেকে একটা করে উদাহরণ দিয়েছি, মানে সেগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই টাইপ 12টা ইম্পর্টেন্ট অনেক বেশি, কারণ এখান থেকে সবগুলো থেকে প্রশ্ন হয়েছে। প্রিভিয়াসলি যদি আমরা দেখি, সবগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়েছে, আপনারা দেখেন সেটা। ওকে, তারপর দেখেন নিপাতনের শুদ্ধ স্বর সন্ধি। এখানে একটা ট্রিক্স দেওয়া আছে, যেমন কুলোটা, গবাক্ষ, মার্তণ্ড সহ অন্যান্যরা প্রৌঢ় বয়সে শুদ্ধোধন হয়ে অক্ষয়ণীকে বিয়ে করে, এটা বলা আছে। একদম নিপাতনের সিদ্ধ স্বর সন্ধি কোনটা, এটা কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, পরীক্ষায় আসার মতো। তাহলে এটা যদি ছন্দ আকারে এটা পড়েন, এবং প্রত্যেকটা নিচে দাগ দেওয়া আছে, এবং প্রত্যেকটার বিশ্লেষণ সন্ধি বিচ্ছেদ কিন্তু করে দেওয়া আছে। তো এটা অবশ্যই 3 স্টার টপিকের মধ্যে পড়ে, এগুলো তো বাদ দেওয়া যাবে না। তাহলে এইটা যদি আপনি পড়েন কয়েকবার, কুলোটা, গবাক্ষ, মার্তণ্ড সহ অন্যান্যরা প্রৌঢ় বয়সে শুদ্ধোধন হয়ে অক্ষয়ণীকে বিয়ে করেন, যদি এইভাবে আপনারা পড়েন, তাহলে
কয়েকবার পড়লেই কিন্তু এর মধ্যে কি কি ওয়ার্ড আছে এটা বুঝতে পারবেন। প্রত্যেকটার নিচে লাল দাগ দেওয়া আছে এবং এগুলো বিশ্লেষণ করে দেওয়া আছে। তো এটা পড়বেন। তারপরে তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধি। এবার ব্যঞ্জন সন্ধি শুরু হয়ে গেল। আলটিমেটলি সন্ধি কি? তৎসম শব্দ নিয়েই তো আসলে এখানে ডিল করবে। তৎসম শব্দ থেকেই কিন্তু বাংলাও আছে আবার তৎসমও আছে। আমরা জানি যে তৎসম শব্দের যে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি এগুলোর কিন্তু রুলস হয়। এই রুলস গুলো কিন্তু আপনাকে পড়তে হয়। টাইপ ওয়ান এর মধ্যে কি বলা আছে? 3 সমান 1 বলা আছে। এর এর রহস্যটা কি? আমরা জানি যে এখানে ক, খ, প্রথম 3 নাম্বার সে, তার মানে বাগাড়ম্বর, এটাকে ভাঙলে পাচ্ছি হচ্ছে, মানে বিচ্ছেদ করলে পাচ্ছি বাঘ যোগ আড়ম্বর। তার মানে এটাকে বলা হচ্ছে 3 সমান 1। দিক, এটার ক্ষেত্রেও তাই, দিক পাচ্ছি। কিছু ব্যতিক্রম আছে, যেমন ষড়ঋতু, ষড়যোগ ঋতু। এই বিষয়গুলো নিয়ে আবার মেইন কোর্সে যে ক্লাস রয়েছে সেটাতে আলোচনা করা আছে, এবং সেটা কিন্তু যে আগের যে লিঙ্কটা আমি দেখাইলাম ওই লিঙ্কের মধ্যে কিন্তু এটা বুঝে দেওয়া আছে। যদি কারো মনে হয় যে ওখান থেকে পড়বেন, আপনি স্পিড ফাস্ট করে বা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করে কিন্তু ক্লাসগুলো দেখতে পারবেন। এটা সুবিধা কিন্তু আছে। তাহলে এটা বুঝে নিতে পারবেন চাইলে এখান থেকে। আর এটা দেখে যদি বুঝেন যে 3টা উদাহরণ বুঝলেই এনাফ, বা এই 3টা উদাহরণ মতো করে যদি অন্য কোনো উদাহরণ সেট হয়, সেটা যদি এই ক্যাটাগরির মধ্যে ফেলে আপনার কিন্তু অ্যান্সার গুলো করে ফেলতে হবে। ওকে। তারপরে এটার ক্ষেত্রে 5 শেষে যদি আমরা ধরি, এই যে অনুস্বার শেষে, এটা ম শেষে, কিন্নর দন্ত ন শেষে, তাহলে এই জায়গাটুকু মানে শেষের জায়গাটুকু দেখেন 5 নম্বর পজিশনে যেগুলো থাকে, এগুলো কিন্তু পজিশনটা চেঞ্জ হয়ে সেগুলো ম হয়ে যাচ্ছে। কিংবদন্তি, কিংবদন্তি বলা আছে। শুরুতে উ থাকলে সেটা উত দিয়ে শুরু হয়, যেমন উল্লাস, উচ্ছেদ, উচ্ছ্বাস বলা আছে এখানে। টাইপ 4, টাইপ 5, প্রত্যেকটা ছোট ছোট উদাহরণ দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট উদাহরণ। ফিল্টার করেছি মেইন কোর্সের এই কোর্স থেকে, এটা ফিল্টার করা হয়েছে। তারপর দেখেন নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, তাহলে স্বর সন্ধিও আছে ব্যঞ্জন সন্ধিও আছে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তাহলে এটাও কিন্তু একটা দেওয়া আছে, ষোড়শী মনীষার গোষ্পদ আশ্চর্যে একাদশ বৃহস্পতি।